আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈবুর রহমান রয়েল। আমরা আলোচনা করব অটিজম নিয়ে। গত ১.৫ দশকে আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে আলোচিত একটি মানসিক সমস্যাজনিত শব্দ হচ্ছে অটিজম। আমরা সব কিছুর সঙ্গে অটিজমকে গুলিয়ে ফেলছি, এমনকি শিশু কিশোরদের যে কোনো মানসিক সমস্যাকে আমরা অটিজম হিসেবে চিন্তা করে থাকি বা এরকম একটা প্রবণতা আছে। আমরা অটিজমের আদ্যপ্রান্ত আজকে জানবো। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি আছেন এই বিষয়ে আলোচনা করার জন্য। আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন ডক্টর আহসান আজিজ সরকার, উনি সহকারী অধ্যাপক মানসিক রোগ, কর্মরত আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। এবং আমার ডানে আছেন ডক্টর মুনিম রেজা, উনি একজন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক হিসাবে আছেন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই ডক্টর মুনিম রেজা আপনাকে দিয়ে শুরু করি। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই যে শব্দটি আমি উচ্চারণ করলাম অটিজম, যেটা আমি বললাম যে গত ১.৫ দশকে কিন্তু বাংলাদেশে অটিজম শব্দটা আমার মনে হয় সবাই শুনেছে। তো এই অটিজম শব্দের আসলে মানে কি? অটিজম বলতে আসলে কি বোঝায়? আসলে বাস্তবে আলোচিত শব্দ। আমি জাস্ট একটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে শুরু করি। আমি একদিন আমার বাসায় ফিরছিলাম রাস্তায়, তো আমি দেখলাম যে রাস্তার যে ওয়াল, যেখানে ইউজুয়ালি টুলেটের বিজ্ঞাপন সাজানো থাকে, তো সেখানে লেখা আছে যে অটিজম ভালো করা হয়। তো অটিজমের মানুষের মধ্যে অটিজমের শব্দটাকে প্রচার এবং প্রসারটা এই পর্যায়ে চলে গেছে আর কি। কিন্তু আসলে ব্যাপারটা কি সেটা আমার মনে হয় যে আজকের আলোচনায় ক্লিয়ার হবে। তো অটিজম মূলত হচ্ছে, সহজভাবে বললে, আমাদের মস্তিষ্কের যে স্বাভাবিক বিকাশ, সেই বিকাশের একটা ভিন্ন রূপ। এবং অটিজমকে আমরা বর্তমান সময়ে যেভাবে দেখি, ঠিক আজ থেকে বেশ কিছু বছর আগে কিন্তু একটু অন্যভাবে দেখা হতো। এবং এখনও অটিজমকে আসলে কিভাবে বর্ণনা করা হবে, কোন অ্যাঙ্গেল থেকে দেখা হবে, সেটা নিয়ে দুই ধরনের চিন্তা আছে। যেমন আপনি জানেন যে আমাদের সকল রোগগুলোকে যারা বর্ণনা করে, ক্রাইটেরিয়া নির্ধারণ করে, এরকম দুইটা অথরিটি আছে। একটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আর আরেকটা হচ্ছে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন। তো তাদের দৃষ্টিতে অটিজম এক ধরনের রোগ বা ডিসঅর্ডার, যেটা মূলত মস্তিষ্কের বিকাশের সমস্যার কারণে হয়। আর রিসেন্ট আরেকটা আইডিয়া ডেভেলপ করছে, সেটা হচ্ছে যে এটা আসলে কোনো ডিসঅর্ডার না। এটা আমরা যেমন আমাদের মস্তিষ্কের বিকাশের একটা প্যাটার্ন আছে, অটিজমও জাস্ট ডিফারেন্ট একটা প্যাটার্ন, একটা ডাইভার্স একটা ডিফারেন্ট প্যাটার্ন। তো বিকাশজনিত যেহেতু সমস্যা ছোট থেকেই হয়, জন্ম থেকেই তাদের বিকাশটা আমাদের চেয়ে একটু আলাদা। তো সংক্ষেপে বললে অটিজমটা আসলে এটাকে আমরা অটিজম বলি, যেটা নির্দিষ্ট কিছু লক্ষণ আছে, সাইন সিনড্রোম আছে। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর মুনিম। ডক্টর আহসান, আমি এইটারই পাল্টাভাবে আপনাকে প্রশ্ন করছি। ডক্টর মুনিম কিন্তু আমি বলবো এটা এক ধরনের আমরা ঠিক কনক্লুশন পেলাম না, যেটা কি কোনো রোগ বা এটা কোনো রোগ কি না কিনা। এবং এটা নিয়ে আসলে এখনই সত্যই একটা বিতর্ক আছে, বিভিন্নভাবে দেখার একটা পার্সপেক্টিভ, যেটা ডক্টর মুনিমও বলেছেন। আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন যে অটিজম কোনো রোগ, নাকি ওই নিউরোডাইভার্সিটি হিসেবে আমরা সেটাকে দেখব? আমরা যখন রোগের কথা চিন্তা করি, যেমন আমরা চিকেন পক্সের কথা চিন্তা করছি, আপনার আছে বা নাই, হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে। কিন্তু আমরা যখন অটিজমের কথা চিন্তা করছি, তখন এটা হ্যাঁ বা না দিয়ে উত্তর না দিয়ে আমাদেরকে স্পেকট্রাম হিসেবে চিন্তা করতে হয়, যে এটার একটা বড় পরিধি আছে এবং এই পরিধির মধ্যে হচ্ছে অনেকগুলা বৈশিষ্ট্য আছে। যেমন সামাজিক বিকাশের সমস্যা, পারস্পরিক সম্পর্কের সমস্যা, আপনার আগ্রহের সমস্যা, কিংবা আপনার আচরণগত সমস্যা। তো আপনার মধ্যে আসলে কতগুলো বৈশিষ্ট্য আছে সেটা নির্ধারণ করে দিবে যে এটা কি সমস্যা তৈরি করছে নাকি সমস্যা তৈরি করছে না। আমরা রোগ সেটাকেই বলি যেটা হচ্ছে আপনার জন্য কষ্টের অথবা অন্য মানুষের জন্য কষ্টের হচ্ছে। তাহলে আপনার মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য যখন বেশি পরিমাণে থাকে তখন হচ্ছে সমস্যা বেশি তৈরি হয়, আর যখন অল্প পরিমাণে থাকে তখন সমস্যা কম তৈরি হয়। তাহলে এটা সমস্যার তীব্রতার উপর ভিত্তি করে আমরা আসলে বলতে পারি যে এটা কি রোগ নাকি রোগ না। এমন হতে পারে যে আপনার মধ্যে সমস্যা কম, এটা তখন রোগ না হয়ে হয়তো আপনার সবলতা বা স্ট্রেংথের দিকে পরিণত হতে পারে। তো চিন্তা করতে হলে আমাদের আসলে স্পেকট্রাম বা একটা বড় বিস্তারিত পরিধি হিসেবে এটা চিন্তা করতে হবে। কিন্তু যখন আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলছি কোনো একটা শিশুকে বা একটা কিশোর বা একটা কিশোরীকে, তখন কি সেটাকে আমরা রোগ হিসেবে আইডেন্টিফাই করছি না? রোগের বিভিন্ন রকম তীব্রতার মাত্রা আছে। আমরা যখনই কাউকে বলি যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা অটিজম আছে, তার মানে তার মধ্যে আসলে রোগটা আছে।
আচ্ছা। কিন্তু রোগটা আসলে তার জীবনে কতটুকু প্রভাব ফেলছে এটা নির্ভর করছে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে এই রোগের এবং বৈশিষ্ট্যগুলোর তীব্রতা কতটুকু। আচ্ছা। কিন্তু রোগ এটা অবশ্যই একটা রোগ, আচ্ছা। এটাকে রোগের তার মানে বাইরে আমরা বলা যাবে না। আমাদের আজকের আলোচনা আমরা অন্তত এই সিদ্ধান্তে আসতে পারছি যে হ্যাঁ, এখন পর্যন্ত এটা আমরা- রিকগনাইজড রোগ। সুতরাং যেহেতু এটা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ দুটো অথরিটি এটাকে এখন এটাকে রোগ হিসেবে রোগ ক্লাসিফাই করেছে। যদিও হ্যাঁ, আমরা আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু আমরা এটাকে একটি রোগ হিসাবেই আইডেন্টিফাই করব। থ্যাংক ইউ। তাহলে ডক্টর মুনিম রেজা, আপনার কাছে আসছি যে এই অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যেটা ডক্টর আহসানের কথা এসছে, যে এই যে স্পেকট্রামের বৈশিষ্ট্যগুলো কি কি, যেগুলো অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন মোটা দাগে, কিন্তু আমরা কমনলি কি ধরনের লক্ষণগুলো দেখতে পাই যেগুলো থাকলে একটা বাবা বা মা সন্দেহ করবে যে আমার বাচ্চা অটিজম থাকতে পারে? হ্যাঁ, খুবই চমৎকার প্রশ্ন। আমরা যদি বৈশিষ্ট্যের কথা বলি তাহলে মোটা দাগে 3টা এরিয়াতে এই ধরনের বাচ্চাদের সমস্যা থাকতে পারে। 1 নম্বর হচ্ছে তার কমিউনিকেশন, 2 নম্বর হচ্ছে তার সোশ্যাল ইন্টারাকশন, আর 3 নম্বর হচ্ছে তার বিহেভিয়ার এবং বিভিন্ন ফিজিক্যাল মুভমেন্ট। তো কমিউনিকেশনের ক্ষেত্রে এই ধরনের বাচ্চাদের ইফেক্টিভ কমিউনিকেশন তৈরি করতে সমস্যা হয়। যেমন আমরা যখন যেমন আমরা এখন একসাথে বসে কথা বলছি, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, আমি আপনার প্রশ্নটা বোঝার চেষ্টা করছি, আমি আবার আমার মতো বলছি। তো অটিজমের বাচ্চা যারা থাকেন তাদের ক্ষেত্রে এই কমিউনিকেশন কিউ ধরা এবং কমিউনিকেশন মেনটেন করা এগুলোতে অসুবিধা হয়। তারপরে কমিউনিকেশনে আপনি জানেন যে 2টা এরিয়া আছে, একটা হচ্ছে ভার্বাল আর আরেকটা হচ্ছে নন ভার্বাল। তো ভার্বাল কমিউনিকেশনের উদাহরণটা আমি দিলাম। নন ভার্বাল কমিউনিকেশনের কিন্তু একটা বড় এরিয়া আছে, যেমন আপনি আমার দিকে তাকাচ্ছেন, আমি আপনার দিকে তাকাচ্ছি, এটার মধ্যে কিন্তু এক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যে এক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। তো অটিজমের বাচ্চাদের এই ল্যাঙ্গুয়েজগুলো বোঝার ক্ষেত্রে ডিফিকাল্টিস হয়। তো ডিফিকাল্টিস হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তারা ইফেক্টিভ ব্যাক অ্যান্ড ফোর্থ কমিউনিকেশনগুলো করতে পারে না। তো এটা গেল কমিউনিকেশনের সমস্যার কথা। দ্বিতীয় যে সমস্যাটা, মেজর সমস্যা যাদের থাকে সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। তো কমিউনিকেশন যা দুর্বল, স্বাভাবিকভাবেই সে সোশ্যাল সিচুয়েশনে সোশ্যাল ইন্টারাকশন করতে তার অসুবিধা হবে। যেমন কিছু বাচ্চা একসাথে আছে, স্বাভাবিকভাবে আমরা কি দেখি যে বাচ্চারা নিজেরা খেলাধুলা করছে, হয়তো আবার মারামারি করছে, ঝগড়াঝাটি করছে, আবার একসাথে তারা খেলছে। কিন্তু অটিজমের একটা বাচ্চাকে যদি একটা এরকম পরিবেশে রাখা হয়, দেখা যায় যে সে একটা আলাদাভাবে নিজের মতো করে সে খেলছে, অথবা নিজের জগতে মনে হয় যেন আছে আর কি। তো এই সোশ্যাল কমিউনিকেশনটা তাদের ক্ষেত্রে ইন্টারাকশনটা দুর্বলতা থাকে। এর বাইরে আরও কিছু জিনিস আমরা খেয়াল করি যেগুলো বেশ গুরুত্বপূর্ণ এই রোগ বোঝার ক্ষেত্রে বা রোগ নির্ণয় করার ক্ষেত্রে। যেমন এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আপনি দেখতে পারেন যে হচ্ছে যে তারা কিছু ব্যাপারে যেন খুব বেশি ইন্টারেস্টেড। যেমন আমি একটা উদাহরণ বলি, যে আমি একটা বাচ্চা দেখছিলাম আর কি এক সময়। তো স্বাভাবিকভাবে রুমে আসলে, চেম্বারে আসলে খেলনা থাকে, অন্য কিছু থাকে, বাচ্চারা ওই দিকে খেয়াল করে। কিন্তু সেই বাচ্চাটা জাস্ট আমার রুমে কিছু কাগজের প্যাড ছিল, সে কাগজের দিকে খুবই ইন্টারেস্টেড ছিল। একটা কাগজ নিচ্ছে, সে ভাঁজ করছে, ওটা আবার সোজা করছে, ভাঁজ করছে, এবং প্রায় হাফ অ্যান আওয়ার সে মোটামুটি ওইখানে ফিক্সড ছিল আর কি। তো এই ধরনের বাচ্চাদের এরকম কোনো নির্দিষ্ট ব্যাপারে একটা ফিক্সড ইন্টারেস্ট থাকতে পারে। তারপরে তাদের ক্ষেত্রে তাদের রুটিন, তারপরে তাদের পছন্দ অপছন্দ, চাওয়া, এগুলোর একটা নির্দিষ্ট প্যাটার্ন তারা ফলো করতে পারে। যেমন একটা নির্দিষ্ট কালারের ড্রেস হয়তো তারা পছন্দ করছে, একটা নির্দিষ্ট রাস্তা, নির্দিষ্ট ওয়েতে, নির্দিষ্টভাবে যেতে সে পছন্দ করছে। যেমন মেন রোড দিয়ে না দিয়ে সে হয়তো ফুটপাথ দিয়ে সে যাবে, কোনোভাবেই তাকে এখানে আনা যাবে না আর কি। তারপরে সে যে খাবার খায়, এই খাবারের বাইরে সে কোনোভাবে যেতে পারে না, তার মানে একটা ফিক্সড হয়ে থাকে। আরও কিছু লক্ষণ থাকে, যেমন এ ধরনের বাচ্চাদের বিভিন্ন স্টিমুলাস সেন্সের ক্ষেত্রে হয়তো তাদের সেন্সটা বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়। যেমন সাউন্ডে তারা খুবই বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অথবা তারা ব্যথা বেশি পাচ্ছে অথবা কম পাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো বাচ্চাদের থাকে। তো কারোর মধ্যে সবগুলো যে একসাথে থাকবে তা না, কারোর মধ্যে হয়তো কোনোটা একটু বেশি আছে, কোনোটা কম আছে, কিন্তু মোটামুটি এই ধরনের লক্ষণগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু বিবেচনা করা হবে যে এই বাচ্চাটার সমস্যা কতটুকু, এটা কি কম, এটা কি বেশি, নাকি এটার সাপোর্ট কম লাগবে। এটাকেই ভাইয়া যেটা বলছিলেন যে স্পেকট্রামে আমরা বিভক্ত করতে পারি আর কি। এই লক্ষণগুলো আসলে ঠিক কত বছর বয়স থেকে প্রকাশিত হতে থাকে? আচ্ছা, বা আসলে বাবা মারা ঠিক কখন এটাকে খুব ভালো করে অবজার্ভ করে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমরা দেখি যে অনেক সময় 10 বছরের বাচ্চা তাকে এসে বলে যে তার অটিজম আছে কিনা দেখে দেন। অটিজমের সকল বাচ্চার এই লক্ষণগুলো মানে বয়স 3 বছরের মধ্যে মোটামুটি বোঝা যায় আর কি। তার মানে 3 বছরের মধ্যে তার ডায়াগনোজেবল কন্ডিশনে সে চলে আসবে আর কি লক্ষণগুলো। হয়তো স্বাভাবিক মানুষ বুঝবে না, কিন্তু এক্সপার্ট যারা, তারা দেখলে বুঝতে পারবেন, অবজার্ভ করলে বুঝতে পারবেন যে বাচ্চার মধ্যে অটিজমের লক্ষণ আছে কিনা। ঠিক আছে, আমি আবার আপনার কাছে আসব। ডক্টর আহসান, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আমাদের কথা কিছুটা বিষয় আসছে, যেমন ডক্টর
মুনিম রেজা একটা প্রসঙ্গ বলেছেন যে তার নিজের জগতের মধ্যে থাকছে, বা এই যে আমরা নিউরো ডাইভার্স পিপল বলতে যেটা বুঝছি, এই যে যাদেরকে আমরা সাধারণ মানুষ হিসেবে সমাজে চিহ্নিত করছি, তাদের এই পৃথিবীটাকে দেখার দৃষ্টিভঙ্গি, আর একটা অটিস্টিক বা শিশু বা কিশোর বা একটা অ্যাডাল্টের পৃথিবীটাকে দেখার যে দৃষ্টিভঙ্গি বা দেখার যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে অভিজ্ঞতা, যাচ্ছে। দুটো কি একই রকম নাকি দুটা ভিন্ন? আর এই ভিন্নতার আমি সেটার সাথে সম্পূরক প্রশ্নটাও করে রাখি যে ভিন্নতার কারণটা কি? আসলে এই ভিন্নতার কারণটা কি আমরা কমিউনিকেট করতে পারছি না এই দুইটা শ্রেণীর মানুষের মধ্যে? এটাই কি সেই ভিন্নতার কারণ, নাকি আসলেই এটা ভিন্ন? একটু জটিল প্রশ্ন, কিন্তু এটা জবাবটা খুবই ইন্টারেস্টিং। তো এটা বুঝতে হলে আমাদের অটিজমের একটু বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, যে আমরা নর্মাল মানুষ কিংবা অধিকাংশ মানুষ, স্বাভাবিক না বলে আমরা বলি অধিকাংশ মানুষ, আমরা কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, আর যাদের অটিজম আছে তারা কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। অটিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে অতিরিক্ত সংবেদনশীলতা। তার মানে হচ্ছে শব্দ, তারপরে দৃষ্টি অথবা স্পর্শ, গন্ধ, এই জিনিসগুলোর প্রতি তারা অতিরিক্ত সংবেদনশীল হয়ে থাকে। অন্যদিকে আমরা যারা নর্মাল কিংবা অধিকাংশ মানুষ, তারা এগুলোর প্রতি অত বেশি সংবেদনশীল হই না। তো একজন মানুষ যখন খুব বেশি সংবেদনশীল হন, তখন তিনি কি করবেন? তিনি হচ্ছে চারদিকে অসংখ্য স্টিমুলাস পাবেন, উদ্দীপনা পাবেন। এই উদ্দীপনা আসলে মেনে নেওয়া খুব কঠিন, তখন তিনি নিজেকে গুটিয়ে নেবেন। দেখা যাক যে চারপাশে অসংখ্য শব্দ, এই শব্দ তার জন্য অসহ্য লাগছে, তখন তিনি নিজেকে গুটিয়ে নেবেন। তাহলে একটা পার্থক্য হচ্ছে অভিজ্ঞতার সংবেদনশীলতার পার্থক্য। দ্বিতীয় আরেকটা পার্থক্য হচ্ছে জগৎকে তারা কিভাবে বিশ্লেষণ করে। আমরা অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে জগৎকে বিশ্লেষণ করি। আপনার সাথে আমার কথা হচ্ছে, অনেকটা স্বয়ংক্রিয়তা আছে। কিন্তু অটিজমের তিনি অনেক বেশি বিশ্লেষণধর্মী, অর্থাৎ অনেক বেশি লজিক্যাল ওয়েতে তারা চিন্তাভাবনা করে। এই লজিক্যাল ওয়েতে চিন্তাভাবনা করা এই দুটো গ্রুপকে আলাদা করে দিচ্ছে অধিকাংশ মানুষের থেকে। এই লজিকটা কি অধিকাংশ মানুষ যেভাবে লজিক চিন্তা করছেন আর অটিস্টিক মানুষরা যেভাবে, যে তাদের লজিকটাও কি একই রকম? এই লজিকের মধ্যেও আসলে পার্থক্য রয়েছে? এই লজিকের মধ্যেও একটা পার্থক্য আছে। অটিজম শব্দের অর্থ আসছে অটোজ থেকে। অটোজ মানে হচ্ছে নিজ বা আত্ম। নিজের জগতের মধ্যে যারা থাকে বা যারা আত্মকেন্দ্রিক, তাদেরকে আমরা আগে বলতাম অটিজম। এরপরে যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা পরে এগুলা আস্তে আস্তে দেখে দেখে বিজ্ঞানীরা অ্যাড করেছেন। তো এই যে পার্থক্যের কথাগুলো আমরা বলছিলাম, যে অন্য মানুষের সাথে তার আসলেই কোনো পার্থক্য আছে কিনা, নিজের জগতের মধ্যে থাকে, সমাজের অন্য মানুষের কোনো কথাকে বা মতামতকে তারা কম গুরুত্ব দেয়। তো এটার পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে আপনি যদি নতুন ধারার চিন্তাভাবনা করেন, তাহলে আপনাকে অন্য মানুষের আগের মতামত শোনা বন্ধ করতে হবে, নিজের মতো করে চিন্তা করতে হবে। সকল সৃজনশীলতা, সকল আবিষ্কার, সকল নতুন তত্ত্ব আসলে কি? নতুনভাবে চিন্তা করা, তাই তো? তো অটিজম যাদের আছে, তাদের মধ্যে এই নতুন ধরনের চিন্তাভাবনা করার একটা প্রবণতা আছে। যেমন ইলন মাস্ক, আমরা মোটামুটি তাকে সবাই বিখ্যাত লোকদের ব্যাপারে আমি আসবো আচ্ছা আপনার কাছে। এটার সাথে একটু জেনে রাখছি, এই যে সে নতুন করে চিন্তা করে, তার যে জগৎটা, সেটা কি যাদেরকে আমরা অটিস্টিক বলছি তাদের ক্ষেত্রে কি কমন আছে, নাকি এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অটিস্টিক মানুষ তার মতো করে চিন্তা করে, নাকি তাদের মধ্যে এক ধরনের প্যাটার্ন আছে? এটার জবাব দেওয়া একটু কঠিন, যে প্রত্যেকটা মানুষ যাদের অটিজম আছে তারা কি আলাদা আলাদাভাবে চিন্তা করছে, নাকি তাদের মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। এটা ওই সংবেদনশীলতার সাথে সংযুক্ত। আচ্ছা, আমরা যখন একটা শব্দ শুনি, আমরা এটা একটাভাবে অনুভব করি। তাদের সংবেদনশীলতা বেশি হওয়ার কারণে তারা এই শব্দের মধ্যে অনেক সময় প্যাটার্ন খুঁজে পায়, আচ্ছা, রঙের মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পায়, তারা স্পর্শের মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পায়। এই প্যাটার্নগুলো হচ্ছে তাদেরকে আলাদা করে দেয়। তার ফলে দেখা যায় যে কারো হয়তো গানে আগ্রহ, কারো হয়তো একটা মেশিনের প্রতি আগ্রহ, কারো খেলনার প্রতি আগ্রহ। তো তাদের মধ্যেও কিন্তু আসলে এই পার্থক্যটা আছে। আমাদের অধিকাংশ মানুষের মধ্যে যেরকম চিন্তা ভাবনা, ব্যক্তিত্বের পার্থক্য আছে, তাদের মধ্যেও একটা এই ধরনের পার্থক্য দেখা যায়। থ্যাংক ইউ। আমাদের আসলে বিরতির সময় এসছে একটা, আমরা বিরতির পরে আবার ফিরছি।
দর্শক, ফিরে আসলাম বিরতির পর অপসন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর মনিম, এবার আপনার কাছে আমার প্রশ্ন। আমরা আপনার কাছ থেকে আগে লক্ষণগুলো শুনেছি, এবার আমরা যদি একটু প্যাথোলজিটা জানতে চাই, যে এই যে তার প্রত্যেকটা মানুষের, যা অধিকাংশ মানুষের বাইরে এই যে অটিস্টিক মানুষদের তাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা বৈশিষ্ট্য শুরু হচ্ছে, এতে কি কোনো প্যাথোলজি আছে কিনা, মানে ব্রেইনের মধ্যে কোনো ভিজিবল প্যাথোলজি আছে কিনা, বা মনস্তত্ত্বের মধ্যেও তাদের মনস্তত্ত্বের মধ্যে কোর প্যাথোলজিটা যে আমরা সাইকোপ্যাথোলজি বলি, সেটা আসলে কি? সত্য কথা বলতে যে আমরা অটিজমের ব্যাপারে, বিশেষ করে ব্রেইন প্যাথোলজি এবং সাইকোপ্যাথোলজির ব্যাপারে খুব বেশি আমরা এখনো জানতে পারি নাই। এটা এখনো এক্সপ্লোরিং একটা ব্যাপার, এটা নিয়ে গবেষণা হচ্ছে। ধীরে ধীরে আমরা অল্প অল্প করে কিছু কিছু জিনিস জানতে পারছি। তো সেই দিক থেকে বলতে গেলে অটিজম সুনির্দিষ্টভাবে কেন হচ্ছে এটা কিন্তু এখন পর্যন্ত পিন পয়েন্ট করে বলা কঠিন বা বলা সম্ভব নয় আর কি। কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে এটার হয়তো জেনেটিক বা জিনগত একটা প্রভাব আছে। দেখা গেছে যে যেসব বাচ্চার অটিজম থাকে তার অন্য অন্য ভাই বোনদের মধ্যে অটিজমের প্রবণতা বেশি। তো সেই ধরনের কিছু গবেষণার উপরে ভিত্তি করে বলা হচ্ছে যে এটার হয়তো জেনেটিক একটা প্রভাব আছে, কিন্তু ঠিক কোন জিনের কারণে হচ্ছে, কতটুকু ইম্প্যাক্ট আছে, সেটা কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট করা যায় নাই। তো আমরা আশা করি যে এটা হয়তো একসময় সুনির্দিষ্ট হয়ে যাবে আর কি। আর এখান থেকেই তার একটা সাইকোলজিক্যাল অবস্থা, একটা ডিফারেন্ট স্টেট তৈরি হচ্ছে, যে ভাই যেটা বলছিলেন যে তার মধ্যে একটা নিজস্বতা, নিজের মতো করে দেখার একটা প্যাটার্ন, সেন্সিটিভিটিটা একটু ডিফারেন্ট অন্যদের চাইতে। তো এগুলো মিলে আসলে তৈরি হয়। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারি না যে এটার কারণে হচ্ছে, তবে কিছু জিনিস কিন্তু আবার জানাও গেছে যে এটার কারণে হচ্ছে না আর কি। যেমন একটা মাঝে মধ্যে এরকম শোনা যায় যে বিভিন্ন ধরনের ভ্যাকসিনের কারণে হয় অটিজম হচ্ছে কিনা, এটার কোনো লিঙ্ক সরাসরি পাওয়া যায় না আর কি। তারপরে অনেকে ফুডের ব্যাপারে বলেন যে বিশেষ বিশেষ এই ধরনের খাবার খেলে তার অটিজম হয়তো বেড়ে যাবে, সে ধরনের কোনো সরাসরি লিঙ্ক পাওয়া যায় নাই। তারপরে অনেকে, যেটা খুবই কমন আর কি এখন, যে বাচ্চারা ফোন দেখে, মোবাইল দেখে অনেকক্ষণ ধরে, এবং প্যারেন্টসরা ক্লেম করেন, মায়েদের একটা খুব গিল্টি ফিলিংস থাকে যে ছোটবেলায় অনেক মোবাইল দেখেছে, আমরা ব্যস্ত ছিলাম, সময় দিতে পারি নাই, মোবাইল দেখেছে এবং এর জন্য বোধহয় আমার বাচ্চাটা অটিস্টিক হয়ে গেছে। এটা এখন খুবই একটা কমন গিল্টি ফিলিংস, এবং তারা খুবই কনসার্ন থাকেন এটা নিয়ে। এবং আমার মনে হয় যে শুধুমাত্র বাবা মা না, অ্যান্ড ইভেন অনেক ডক্টর এইভাবে হয়তো চিন্তা করেন আর কি, যাদের এটার ব্যাপারে জানাশোনা কম আছে। কিন্তু এটার সাথে আসলে সরাসরি কোনো লিঙ্ক নাই, কারণ আমি শুরুতেই বলেছি যে এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা, যেটা জন্ম থেকেই তার প্যাটার্নটা ডিফারেন্ট। তো সেইটা ফোন দেখা বা এগুলো দিয়ে আসলে তৈরি হয় না। তো কোনো ফুড, ভ্যাকসিন, অ্যান্ড ইভেন এরকম অনেকে মনে করেন যে প্যারেন্টিংয়ের কোনো ইস্যু, যেটা আপনি উল্লেখ করলেন, সেখান থেকে হয়তো হচ্ছে কিনা। তো এগুলোর সাথে আসলে সরাসরি লিঙ্ক এভাবে পাওয়া যায় নাই। ডক্টর আহসান, এটার সূত্র ধরেই আসছে আপনার কাছে, যে একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাখ্যাকে বলা হয়, মানে এই অটিজমের ক্ষেত্রে থিওরি অফ মাইন্ড, এই শব্দটা আমরা অনেক শুনেছি। আপনি যদি আমাদেরকে একটু সহজ ভাষায় বুঝিয়ে বলেন যে আসলে এটা কিভাবে এই অটিস্টিক মনস্তত্ত্বটা তৈরি করছে। এটা অনেক পুরনো একটা তত্ত্ব, অটিজমের থিওরি অফ মাইন্ড। আমরা অধিকাংশ মানুষ অন্য আরেকজন মানুষের মনের মধ্যে কি চিন্তা চলছে বা তার উদ্দেশ্য কি, এই জিনিসগুলো সম্পর্কে পরিষ্কার জানতে না পারলেও ধারণা করতে পারি তার বাইরের আচার আচরণ দেখে বা আমাদের আগের অভিজ্ঞতা থেকে। অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে বা যাদের অটিজম আছে তাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, তারা অন্য মানুষের মনের মধ্যে কি চলছে বা কি তাদের উদ্দেশ্য, এই জিনিসগুলো তাদের বুঝতে সমস্যা হয়। এটাকে বলা হয়ে থাকে যে অটিজমের থিওরি অফ মাইন্ড। এখন এটা কেন হচ্ছে সেটা সম্পর্কে কিছু ব্যাখ্যা বিজ্ঞানীরা দাঁড় করানোর চেষ্টা করছেন। কেউ বলছেন যে আমাদের ব্রেনের যে অংশগুলো মানুষের সামাজিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে, অটিজমের ক্ষেত্রে সেই অংশগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয় বা কোনো কারণে সেগুলোর বিকাশ ঠিক মতো হয় না। যখন এরকম হয় তখন আমরা অন্য মানুষের মনের কথাগুলো বুঝতে আমাদের সমস্যা হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে এই যে এটাও তো একরকম, যে এই যে বিভিন্ন রকম কিউগুলো ধরতে পারে না, শুরুতে এরকম বলা হয়েছে যে তারা এই সোশ্যাল কমিউনিকেশনের মধ্যে আমাদের যে নন ভার্বাল ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেটা আমরা এটা কোনো স্কুলে বা কেউ শেখায় না, আমরা আসলে বড় হতে শিখে ফেলি। এই যে একটা প্যাসিভ লার্নিং, একজন আমাকে থেকে কি ভাবছে, সে কি রেগে আছে না খুশি আছে, দুঃখে আছে না আনন্দে আছে, খুব সহজ একটা প্রবৃত্তিগত একরকমের শিক্ষা। তো অটিজম বাচ্চারা সেই ধরনের কিউগুলো ধরতে পারছে না। তার মানে অন্যের সে কিভাবে চিন্তা করে, কিভাবে ভাবে, এই প্রেক্ষিতটা তার মধ্যে নাই। সে তার চিন্তা, তার ভাবনা, সে যেভাবে ভাবে
সে যেভাবে চিন্তা করে এটার মধ্যে স্টিকি থাকতে চায়, তার জগতের মধ্যে তার সে জগতের মধ্যে। স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এটাই আসলে, এবং এই থিওরি অফ মাইন্ড এভাবেই তার চিন্তা ভাবনাকেও প্রভাবিত করছে। থ্যাংক ইউ ডক্টর মুনিম। এই যে আমরা আপনার কাছ থেকে লক্ষণগুলো শুনলাম কিছুটা, এখন আমাদের সমাধানটা কীরকম আসবে? মানে এটার আমাদের কারণ যারা আমরা দেখেছি যাদের অটিস্টিক বাবা মা, খুবই একটা মিজারেবল লাইফ। Definitely. পেশেন্ট ইটসেলফ সে তো তার নিজের জগতে থাকছে, কিন্তু বাবা মায়ের, হ্যাঁ, তাদেরকে যেভাবে সোশ্যাল স্টিগমার শিকার হতে হচ্ছে, তারা যেভাবে নিজেদেরকে ব্লেম করছে, হ্যাঁ, তো তাদের জন্য আমরা ঠিক কী সমাধান রাখছি? বাবা মায়ের জন্য বা অটিজমের জন্য, এই অটিজম আক্রান্ত এই বাচ্চার জন্য? ধন্যবাদ। এটা আসলে বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আপনি স্টিগমার কথা বলছিলেন, দেখেন যে অটিজম কি একটা ডিসঅর্ডার না একটা কন্ডিশন, এটাও কিন্তু এই যে ট্রানজিশনের দিকে যাচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু স্টিগমা আর কি। মানে ডিসঅর্ডার হলে প্যারেন্টস এবং সোসাইটিতে যে পারসিভড স্টিগমা এটা কিন্তু বেড়ে যায়। এই মেনে নেওয়াটা অনেক মানে, এবং এই যে একটা ডিনায়ালে থাকে, এবং এটার জন্য হেল্প সিকিং করতে অনেক দেরি করে। এই ডিনায়ালটা কেন সিগনিফিকেন্ট? কারণ হচ্ছে যে এক নম্বর হচ্ছে হেল্প সিকিং এ ডিলে করে, দুই নম্বর হচ্ছে কিছু অ্যাবনর্মাল হেল্প সিকিং পাথওয়েতে তাদেরকে নিয়ে যায় আর কি। তো এভিডেন্স বেসড যে চিকিৎসা সেদিকে তাদেরকে আনে না। তো সমাধানের ক্ষেত্রে এটা আসলে একটা মাল্টি ডিসিপ্লিনারি মাল্টি ফ্যাক্টোরিয়াল ব্যাপার, এখানে একসাথে হতে হয়। আপনি খেয়াল করছেন যে আমরা আলোচনা করছি যে অটিজমের বাচ্চার সমস্যা কিন্তু কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে না। তার ল্যাঙ্গুয়েজের সমস্যা আছে, তার কমিউনিকেশনের সমস্যা আছে, তার ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশনের সমস্যা আছে, তার সোশ্যাল ইন্টারাকশনের প্রবলেম আছে, তার সেন্সিটিভিটিতে সমস্যা আছে। তো এই প্রতিটা সমস্যাই কিন্তু আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করে সেগুলো সমাধানের জন্য কাজ করতে হয়। তো এখানে অনেক ধরনের প্রফেশনাল ইনভলভ হতে পারেন, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্কিল ট্রেনার অ্যান্ড বিশেষায়িত স্কুল, প্যারেন্ট ট্রেনিং, এই সব জিনিসগুলোকে একসাথে করলে অটিজমের বাচ্চার জন্য হোপ আছে। অটিজম শুনলেই অনেকে একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে যান যে এখান থেকে মনে হয় কিছুই করার নাই, একেবারে পুরো লাইফটাই হয়তো এরকম চলে যাবে। এটা সত্য যে অটিজমকে আমরা একেবারে র্যাডিক্যালি পরিবর্তন করে ফেলতে পারবো না, কিন্তু আমরা যদি এই ট্রেনিং স্কিলগুলো বাড়াতে পারি এবং দীর্ঘ সময় যদি তাকে চিকিৎসার মধ্যে রাখতে পারি, তাহলে তার মধ্যেও কমিউনিকেশন ইমপ্রুভ হবে, তার মধ্যে সোশ্যাল ইন্টারাকশন আগের চাইতে ইমপ্রুভ হবে, তার মধ্যে ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ হবে, তার সেন্সিটিভিটিটাকে কমিয়ে আনা সম্ভব হবে। তো এগুলি মূলত চিকিৎসার এরিয়া যেগুলো প্রফেশনালরা হচ্ছে আলাদা আলাদা প্রফেশনাল দিয়ে থাকেন। আচ্ছা, এটার সূত্র ধরে আমি জানতে চাইবো, আপনি স্কুলিং এর কথা বলেছেন, তো আমরা তো প্রেফার করে থাকছি যে না, তারা শুধু জেনারেল স্কুলিং এ গেলে তাদের জন্য বেটার, সেখানে সোশ্যালাইজেশনটা ভালো হবে, কিন্তু আমাদের অভিজ্ঞতা তো সেটাকে সাপোর্ট করছে না। কারণ আমাদের সোসাইটি বা এমনকি আমাদের স্কুলগুলো একটা ওই ডাইভার্স একটা বাচ্চাকে অ্যাকসেপ্ট করার জন্য এখনো আমার কাছে মনে হয়েছে রেডি না। এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা যায়? এক্স্যাক্টলি ট্রু আর কি। এটা আমরা যারা পেশেন্ট দেখি, চাইল্ড সাইকিয়াট্রি পেশেন্ট, তাদের ক্ষেত্রে খুবই কমন আর কি, যেসব বাচ্চার সাইকিয়াট্রি কিছুটা অসুবিধা আছে, তারা দেখা যায় যে সবচেয়ে প্রথম যে সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে তাদের টিচারের কাছ থেকে। কারণ টিচার কম্পেয়ার করে যে ওই বাচ্চাটা তো এরকম, সে তো সামনে বসে চুপচাপ আছে, কিন্তু এ তো হচ্ছে দেখা যাচ্ছে যে একটু নড়াচড়া করছে বা একটু বিরক্তি তৈরি করছে, সে তখন এটাকে অ্যাকসেপ্ট করে না। একটা অন্য বাচ্চাকে তারা যেভাবে তার রুল সেটিংটা করতে চায়, অটিজমের বাচ্চার ক্ষেত্রেও তারা সেভাবে করতে চায়, তো কিন্তু এটা তো সম্ভব না আসলে। তো এখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়, এই বাচ্চারা তখন ওই স্কুলে সাস্টেইন করতে পারে না, তারা যেতে অনীহা হয়, এবং তারা এটাও কিন্তু এক ধরনের হচ্ছে আরো উইথড্র হয়ে যায় আর কি। আর বুলিং তো একটা খুবই কমন ব্যাপার আমাদের, এটা এখন একটা এপিডেমিক অবস্থা হয়ে যাচ্ছে, যে যাদেরকে একটু ডিফারেন্ট মনে হয়, যাদেরকে সুযোগ পাওয়া যায় মানে ভিকটিম হিসেবে, বুলির ভিকটিম হিসেবে বানানোর, তাদের ব্যাপারে প্রচুর বুলি তৈরি হয়। তো এগুলো থেকে কিন্তু তারা জেনারেল স্কুলে ইন্টিগ্রেট করাটা তাদের জন্য খুব কঠিন। তো সেই জায়গা থেকেই সারা পৃথিবীতেই এইসব বাচ্চাদের জন্য বিশেষায়িত স্কুলের ব্যবস্থা আছে। আর যাদের সমস্যার, আমি বললাম যে স্পেকট্রাম, যাদের সমস্যাটা স্পেকট্রাম একটু ভালোর দিকে আছে, তারা খুব সহজে জেনারেল স্কুলগুলোতে ইন্টিগ্রেট হতে পারেন। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে এটা এখনও তৈরি হয় নাই, সচেতনতার অভাবে। এবং শুধু সচেতনতাও না, মানে এটার আসলে নীতিমালা, ট্রেনিং, এগুলোরও অভাব আছে যথেষ্ট। যেমন সুনির্দিষ্টভাবে এই নীতিমালাগুলো ইমপ্লিমেন্টেড নাই, বা নীতিমালাগুলো ওইভাবে নাইও যে একটা অটিজমের বাচ্চা কতদূর পর্যন্ত সে জেনারেল স্কুলে থাকতে পারবে, জেনারেল স্কুলের টিচাররা তার সাথে কী ধরনের আচরণ করবে, কিভাবে তাকে ওয়েলকাম করবে, এবং সেখানে কোনো প্রবলেম ক্রিয়েট হলে সেটা সলিউশন কিভাবে হবে, এগুলো কিন্তু এখনও বেশ অস্পষ্ট আর কি আমাদের দেশে। এখানে অনেক কাজ করার আছে। আচ্ছা, আমরা আরও জানবো, আমাদের আরেকটা বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরেই ফিরছি।
দর্শক, আবারও ফিরে আসলাম বিরতির পর অপশন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আমি এবার ডক্টর আহসান আপনার কাছে আসছি। আপনি ইলন মাস্কের কথা বলছিলেন। আমাদের কিন্তু অনেক বিখ্যাত লোকদের ব্যাপারে যে তারা অটিস্টিক কিনা এরকম একটা কনফিউশন আছে। ইলন মাস্কের কথা বলেছেন, এবং আমরা তো সাইকিয়াট্রিদের অনেক অসুখের সাথে আমরা আইনস্টাইনের নাম শুনতে পাই, সেটা অটিজম হোক, ওসিডি হোক, এডিএইচডি হোক, অনেক কিছু। তো এই যে বিখ্যাত লোকদের মধ্যে এক ধরনের অটিজমের প্রবণতা আছে, বা আপনি সৃজনশীলতার সঙ্গে অটিজমকে আপনি লিঙ্কড আপ করেছিলেন আপনার কথা, এই বিষয়ে আপনি কি কিছু বলতে চান কিনা? আমরা যদি ঐতিহাসিক কিছু যারা বিখ্যাত মানুষ আছে তাদের দিকে চিন্তা করি, যেমন আইনস্টাইন, নিউটন, ডারউইন, কিংবা মিউজিক কম্পোজার মোজার্ট, বলা হয়ে থাকে তাদের অটিজম ছিল। আর বর্তমান সময়ের যারা বিখ্যাত মানুষ, যেমন ইলন মাস্ক, তিনি নিজেই বলেন যে তার অটিজম আছে। তারপরে পরিবেশবাদী গ্রিটা থানবার্গ, তিনিও বলেন যে তার অটিজম আছে। আমার প্রিয় অভিনেতাদের একজন হচ্ছে অ্যান্থনি হপকিন্স, তিনিও বলেন তার অটিজম আছে। তো এই সৃজনশীল মানুষ কিংবা যারা খুব জিনিয়াস, তাদের মধ্যে এই যে অটিজমের বৈশিষ্ট্য কেন আসছে, এটার কিছু ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিয়েছেন। অটিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা খুব গভীর মনোযোগ দিতে পারে, কোনো একটা কাজে মগ্ন থাকতে পারে। সাধারণ একজন মানুষের মনোযোগ কিন্তু খুব দ্রুত চলে যায়। আমরা একসাথে হয়তো 2-3টা জিনিসে মনোযোগ দিই, বা 2 মিনিট 5 মিনিট পরে আমাদের মনোযোগ চলে যায়। অটিজমের বাচ্চাদের কিন্তু এরকম হয় না। তারা একটা খেলনা নিয়ে হয়তো 6 ঘন্টা খেলছে, একটা খেলনা নিয়ে 6 মাস ধরে খেলছে। এই জিনিসটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। আবার অন্য আরেকটা জিনিস হচ্ছে, অটিজম যাদের আছে তারা পরিবর্তন পছন্দ করে না, তারা একটা জিনিসের পিছিয়ে লেগে থাকতে পছন্দ করে। তো আপনি যদি জীবনে সফল হতে চান, আপনাকে কি করতে হবে? একটা জিনিসের পিছিয়ে দিনের পর দিন আপনাকে শ্রম দিতে হবে, ফোকাস থাকতে হবে। ফোকাস থাকতে হবে। তো এই যে মনোযোগ দেয়া, ফোকাস থাকা, আর অটিজম হচ্ছে অন্যদের চেয়ে আলাদাভাবে চিন্তা করা, নিজের জগতের মধ্যে চলে যাওয়া, সমাজের অন্য কি বলছে এটা কেয়ার না করা। এই যে সৃজনশীলতা, এগুলা হচ্ছে আপনাকে উপরের দিকে নিয়ে যায়। তো ইলন মাস্ক মার্সে সে রকেট পাঠাচ্ছে, তারপরে বাচ্চার নাম রাখছে XA12, খুব অদ্ভুত, তাই না? সাধারণ মানুষের মতো চিন্তা করছেন না। তো এই যে এগুলো হচ্ছে অটিস্টিক ট্রেড বা বৈশিষ্ট্য, আমরা এরকম দেখতে পারি আর কি। কিন্তু আমাদের কিন্তু এই প্রচলিত মিথগুলোর আরেকটা হচ্ছে যে অটিস্টিক বাচ্চা মানেই জিনিয়াস, তারা সবাই খুব এক্সট্রাঅর্ডিনারি ক্যাপাসিটি থাকবে, পার্টিকুলারলি বিভিন্ন রকম ম্যাথমেটিক্স, তারা বলতো ম্যাথমেটিক্সে সেরা হবে, প্যাটার্নিংয়ে সেরা হবে। যেমন একটা হলিউডি মুভি ছিল টম ক্রুজের, সেটা হচ্ছে রেইন ম্যান। তার ভাই অটিস্টিক আক্রান্ত, সে খুব ভালো প্যাটার্ন বুঝতে পারতো, বিভিন্ন কি বলে ওইটাকে, ওই জুয়া খেলার মধ্যে তাকে দেশে অনেক টাকা আর্ন করে ফেলে। তো এগুলো কি আসলে সম্ভব, বা এটা কতটা বাস্তব ভিত্তি আছে? দুঃখের বিষয় কিংবা যেটা খারাপ সংবাদ, সেটা হচ্ছে অধিকাংশ বাচ্চা বা অধিকাংশ ব্যক্তি যাদের অটিজম আছে, তাদের অটিজমের সাথে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে তারা, অর্থাৎ তাদের বুদ্ধি কিছুটা কম থাকে। আমরা বলে থাকি যদি 100টা বাচ্চার অটিজম হয়, তাদের মধ্যে 50 থেকে 70টা বাচ্চারই বুদ্ধি কম থাকে। এখন বুদ্ধি যদি আপনার কম থাকে, তাহলে আপনার পক্ষে তো কোনোভাবেই জিনিয়াস হওয়া সম্ভব না। তাহলে বাস্তব যেটা বিষয়, যে অধিকাংশ বাচ্চাই আসলে খুব বেশি ভালো করতে পারবে না। এটার সাথে অটিজমের সাথে অনেকগুলো কোমরবিডিটি থাকে, যেমন মৃগী রোগ থাকতে পারে। অটিজমের বাচ্চা অনেক সময় অতি চঞ্চল হয়ে থাকে, তাদের হয়তো ভাষা ঠিকমতো বিকাশ লাভ করে না। তো যত বেশি এই ধরনের সমস্যা থাকে, জীবনে উন্নতি লাভ করার সম্ভাবনা তত কমে যায়। তাহলে আমাদের বাচ্চাটাকে খুব ভালো করে আসলে প্রথমে অ্যাসেস করতে হয় যে তার শক্তির দিক কোনগুলা, তার দুর্বলতা কোনগুলা, তার সমস্যা আসলে কোনগুলা। আমরা যখন অ্যাসেস করি, তখন আসলে বুঝতে পারি যে কি অধিকাংশ মানুষের মতো জীবনযাপন করতে পারবে, এটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু। আর 2-1জনের ক্ষেত্রে হয়তো তারা একদম জিনিয়াস লেভেলে চলে যায়। কিন্তু হ্যাঁ, জিনিয়াস লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অধিকাংশের পরিণতি আসলে খুব বেশি আশাব্যঞ্জক না। অসংখ্য ধন্যবাদ ডক্টর হাসান। আমাদের সময় এসছে একটা সর্বশেষ বিরতি নেবার, আমরা সর্বশেষ বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর অপশন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ ধাপে চলে এসেছি।
ডক্টর মুনিম, আমি আপনার কাছে জানতে চাইছি যে এই যে অটিস্টিক বেবি যারা আছেন তাদের পিতামাতা, এই বাবা মায়েদের যে একটা মিজারেবল লাইফ, সেটা পৃথিবীর সর্বব্যাপী, তাদের ব্যাপারে আপনার কি কোনো উপদেশ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই তাদের ব্যাপারে আমার বলার আছে, এবং আমি নিজে দেখেছি যে তারা খুবই সাফার করেন। সাফারিংসটা দুই ধরনের। একটা হচ্ছে তারা নিজেরা এটাকে মেনে নেওয়া কষ্ট, চোখের সামনে তাদের বাচ্চার এরকম একটা অবস্থা তাদের প্রতিদিন দেখতে হচ্ছে। আমরা হয়তো চেম্বারে অল্প সময় দেখি, কিন্তু তাদেরকে তো কনস্ট্যান্টলি এটা ডিল করতে হচ্ছে। তো এটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং, এবং এটা তাদের মেন্টাল হেলথের উপর কিন্তু নেগেটিভ ইফেক্ট ফেলে। আমরা এরকম অনেক প্যারেন্টসকে দেখেছি, তারা অ্যাংজাইটির সমস্যায় পড়ে যান, তাদের স্লিপের প্রবলেম হয়, তারা ডিপ্রেশনে পড়ে যান যখন তাদের বাচ্চাদের ডায়াগনোসিসগুলো হয়। তো সেদিক থেকে তাদের নিজেদের মেন্টাল হেলথের ব্যাপারেও কিন্তু খেয়াল রাখতে হবে আর কি, এবং প্রয়োজন হলে হেল্প নিতে হবে। আর আরেকটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে কোথায় যাবেন, কাকে দেখাবেন, কি করতে হবে, বিভিন্ন ধরনের তথ্য বাজারে ছড়ানো আছে। এই যে আমি বললাম শুরুতেই যে অটিজম ভালো করা হয়, এই ধরনের তথ্যও কিন্তু বাজারে চালু আছে যে অটিজম ভালো করে দিচ্ছে আর কি, এবং সেটা একেবারে বিজ্ঞাপন দিয়ে। তো এই ধরনের ফলস, মিথ্যা জায়গায় কিন্তু তারা চলে যান। এখানে রিলিজিয়াস যারা, তাদের তাবিজ, কবজ, এগুলোর ব্যাপারও কিন্তু এখানে চলে আসে। তো দেখা যায় যে তারা মূল চিকিৎসা শুরু করার আগেই বছরের পর বছর অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন, যেটাতে তার ভোগান্তি বাড়ে, অর্থনৈতিক কষ্ট বাড়ে, চিকিৎসাটা ডিলে হয়। তো এইটা প্রিভেন্ট করার জন্য তাদের প্রতি আমার পরামর্শ যে আপনারা কারা এটাকে ডিল করেন, যেমন সাইকিয়াট্রিস্ট, চাইল্ড সাইকিয়াট্রিস্ট, পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, বেসিক্যালি এই তিনটা ফ্যাকাল্টির কাছে আপনাদেরকে যেতে হবে, এবং তারা প্রয়োজন অনুযায়ী অ্যাসেস করে ফার্দার আর কী কী হেল্প তার, কী কী সাপোর্ট তার লাগবে সেটা তারা ডিজাইন করে দিবেন, এবং সেই পাথওয়েতে কিন্তু থাকতে হবে। এর বাইরে অটিজমের কোনো রেডিক্যাল সলিউশন নাই। আপনি যেখানেই যান না কেন, যতই আশ্বাস আপনাকে দেওয়া হোক না কেন, সেখান থেকে কিন্তু আপনার ভোগান্তিটা শুধু বাড়বে। তো তাদের প্রতি আমার মেসেজ যে আপনারা এটা নিয়ে বেশ কষ্টে থাকেন, আমি বুঝতে পারি, কিন্তু আপনারা যদি এভাবে থাকেন তাহলে আমরা তাদেরকে হেল্প করতে পারবো, এবং আপনাদের কষ্টটাকেও লাঘব করার জন্য ভূমিকা রাখতে পারবো। আমি শুধু সম্পর্কে একটু জেনে রাখি অল্প কথা, এই যে অটিস্টিক বাচ্চা যাদের আছে, কোনো ডে কেয়ার কি আমাদের ওরকম আছে, উইকেন্ড কেয়ার, যেখানে এই বাবা মারা সারাটা বছর বা ওর সারাটা সপ্তাহ সাফার করছেন, হয়তো উইকেন্ডে এই বাচ্চাদেরকে কোথাও ড্রপ করে তারা কোথাও হয়তো একদিন একটা ভ্যাকেশনে গেলেন, তাদের একটা রিফ্রেশমেন্টের জন্য, এটার কোনো সুযোগ কি আমরা? এটা বড় ধরনের একটা গ্যাপ আমাদের মধ্যে আছে। আমাদের আসলে ওইভাবে জেনারেলাইজ সার্ভিসগুলো তৈরি হয় নাই। যেরকম দু একটা প্রাইভেট আছে, সেগুলো ম্যাক্সিমাম পিপলের আউট অফ রিচ অবস্থায় থাকে। তো এইটা হয়তো ন্যাশনালি বা সরকারিভাবে উদ্যোগ নিলে, বিশেষ করে বিভাগীয় জায়গাগুলোতে এই ধরনের করা সম্ভব, এবং এটা করা প্রয়োজনও, তো যেটা হয়তো আগামী দিনে হবে বলে আমরা আশা করি। থ্যাংক ইউ আপনাকে। ডক্টর আহসান, আমি আসলে এই অটিজমের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইবো। একটা অটিস্টিক বেবির, আমরা যেটাকে প্রগনোসিস বলছি, এগুলো সম্পর্কে আপনি যদি একটু আলোচনা করেন। অটিজমের আসলে ভবিষ্যৎ কি হবে বাচ্চাটার, সেটা নির্ভর করে যে আমরা অটিজমটাকে কত তাড়াতাড়ি নির্ণয় করতে পারছি এবং তারা কত তাড়াতাড়ি চিকিৎসা সেবার আওতায় আসছে। তাহলে বাবা মার প্রতি আমার প্রথম উপদেশ থাকবে যে বাচ্চার ভাষা যে বিকাশ হচ্ছে সেটা স্বাভাবিক হচ্ছে কিনা এটা একটু নোটিস করা। যেমন 6 মাসের একটা বাচ্চা আধো আধো বলে হয়তো কথা বলতে পারে, 1 বছরের একটা বাচ্চার 5-6টা শব্দ জানার কথা, এবং 1.5 বছরের একটা বাচ্চা মোটামুটি 50টা শব্দ জানার কথা। তো কোনো কারণে যদি আপনাদের মনে হয় যে আমার বাচ্চাটা ঠিকমতো কথা বলছে না, দেরি হচ্ছে কথা শিখতে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে আপনার কথা বলা উচিত। এছাড়া আরও কিছু লক্ষণ আছে, যেমন অটিজমের বাচ্চারা হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে কথা বলে না, অন্যের কিছু অনুকরণ করতে তাদের সমস্যা হয়, তাদের হয়তো আরও কিছু বিকাশের সমস্যা হতে পারে। তাহলে যখনই আপনার মনে হবে যে আমার বাচ্চাটা বোধহয় একটু দেরি করে কথা শিখছে বা বিকাশের কোনো একটা সমস্যা আছে, অন্যদের চেয়ে পিছিয়ে যাচ্ছে, সাথে সাথে আপনার উচিত হবে একজন ডাক্তারের সাথে কথা বলা। আপনি যখন তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন, তখন রোগটা তাড়াতাড়ি নির্ণয় হবে বা সমস্যা আদৌ আছে কিনা বোঝা যাবে এবং চিকিৎসার আওতায় আসবে। এখন কিসের উপর আসলে নির্ভর করবে যে বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? এটা মূলত দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে বাচ্চাটার বুদ্ধির লেভেল কতটুকু, তার বুদ্ধিমত্তা কি স্বাভাবিক আছে না কম আছে। বুদ্ধিমত্তা যদি স্বাভাবিক থাকে বা আমরা বলি বর্ডার লাইনেও আছে, তাহলে কিন্তু তার ভবিষ্যৎ ভালো। সে হয়তো পুরোপুরি স্বাভাবিক মানুষের মতো হবে না, তার কিছু অটিজমের বৈশিষ্ট্য থেকে যাবে, কিন্তু মোটামুটি সে একটা স্বাধীন জীবনযাপন করতে পারবে। দ্বিতীয় যে জিনিসটার উপর ভবিষ্যৎ নির্ভর করে সেটা হচ্ছে তার ভাষাগত দক্ষতা কতটুকু।
ভাষাগত দক্ষতা যত ভালো হবে তার ভবিষ্যৎ হচ্ছে তত ভালো। তাহলে আমরা সবসময় বলি ভাষা শেখা হচ্ছে 6 বছরের মধ্যে নির্ভর করে। তাহলে আপনি যদি খুব আর্লি মানে নিশ্চিত হতে পারেন যে আপনার বাচ্চার অটিজম আছে 1 বছর, 1.5 বছর, 2 বছর বা 3 বছরের মধ্যে, এবং তারপর যদি চিকিৎসার আওতায় আসেন, দ্রুত যদি আপনাকে ভাষা শেখানোর ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু তার ভবিষ্যৎ উজ্জ্বল। আমাদের দেশে সমস্যা হচ্ছে আমরা খুব দেরি করে ফেলি, আমাদের সচেতনতার অভাব। আমরা ডাক্তারের কাছে যেতে চাই না, অন্য সব ট্রেডিশনাল রুটে আমরা প্রথমে চিকিৎসা নিই। এই যে দেরিটা হয়ে যায়, এটার ফলে হচ্ছে চিকিৎসার সমস্যা। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমাদের দেশে তো আসলে খুব বেশি ভালো ইনফ্রাস্ট্রাকচার বা সার্ভিস এখনও অটিজমের জন্য ডেভেলপ করেনি। তো বাবা মারা বুঝতে পারে না যে কোথায় যাবেন, এবং আমরা সবগুলো সার্ভিস কাভার একই জায়গায় নিয়ে আসতে পারিনি। একটা জায়গায় হয়তো স্পিচ থেরাপি দেওয়া হয়, একটা জায়গায় হয়তো তার জন্য অকুপেশনাল থেরাপি, একটা জায়গায় হয়তো সাইকিয়াট্রিস্ট বসেন, আরেক জায়গায় শিশু বিশেষজ্ঞ। তো বাবা মার এই যে ভোগান্তি, এটাও একটা কারণ যে বাচ্চাটার হয়তো প্রগনোসিস বা ভবিষ্যতে এটার মানে পুরোপুরি ভালো হচ্ছে না। ধন্যবাদ ডক্টর হাসান এবং ডক্টর মনিম, আপনাকেও ধন্যবাদ। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ যে আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দিয়েছেন, এবং আমরা আজকে আলোচনার মাধ্যমে অটিজমের অনেক প্রেক্ষিত সম্পর্কে আমরা জানতে পেরেছি। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমাদের কথা শোনার জন্য। আসলে একটা আলোচনার মধ্যে তো অটিজম সম্পর্কে আমরা সব কিছু জানতে পারবো না, কিন্তু আমরা চাই যে আমাদের জানার আগ্রহটা তৈরি হোক, অর্থাৎ আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা অটিজম সম্পর্কে জানতে চেষ্টা করুন, এবং আমরা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করব। এই যে আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করলাম, কীভাবে সেগুলো সমাধান করা যেতে পারে, আমাদের অনেক কাজ করার বাকি। কিভাবে আমরা একটা অটিস্টিক বাচ্চাকে তার রোগটা নির্ণয় করব, কীভাবে তাদের কাছে সেবাটা পৌঁছে দেব, তাদের পিতামাতাকে, আমাদের সমাজকে কিভাবে অটিজম বাচ্চাদের প্রতি সহনশীল করে তুলব, কিভাবে আমাদের স্কুলগুলো সাধারণ বাচ্চাদের পাশাপাশি বা অধিকাংশ বাচ্চার পাশাপাশি এই ধরনের নিউরো ডাইভার্স অটিস্টিক বাচ্চাদের প্রতিও মনোযোগী হতে পারবে, সেখানে আমাদের অনেক কাজ করা রয়েছে। আশা করব আপনাদের সচেতনতার মধ্য দিয়ে আমরা সেই যুগে প্রবেশ করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।